যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হলদিয়া পেট্রোকেমিক্যালসের ছবি, যেখানে ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 4:30 নাগাদ এই আগুন লাগে এবং জেলা পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন 15 জন। গুরুতর আহতরা তারা তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং বাকিদের চিকিৎসা চলছে হলদিয়া মহকুমা হাসপাতালে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথার যে পাইপলাইন রয়েছে সেই পাইপলাইনে কিন্তু ভোর রাতে হঠাৎই আগুন লেগে যায় এবং তার ফলে কিন্তু গোটা এলাকা কিন্তু কার্যত এখন পর্যন্ত জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো যে দূরে যেরকমভাবে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু এরকমভাবে যে ন্যাপথার যে পাইপলাইন সেখানে কিন্তু আগুন লেগে গিয়েছে এবং সেই আগুন নেভানোর জন্য কিন্তু দমকল সহ অন্যান্য হলদিয়া যে শিল্প সংস্থার যে সমস্ত ফায়ার ইঞ্জিন রয়েছে সেগুলো কিন্তু এসেছে। সেগুলো কোনোটা বা ফোম দিয়ে কোনোটা বা জল দিয়ে সে কিন্তু সেই আগুন নেভানোর চেষ্টা করছে এবং সেই আগুনের ভয়াবহ যে কতটাই ছিল সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে প্রায় ওই আগুন লাগার কেন্দ্রস্থল থেকে প্রায় 200 থেকে 300 মিটার দূর পর্যন্ত এরকমভাবে কিন্তু ঘাস সেখানে পুড়ে গিয়েছে এবং দূরে যেটা দেখতে পাচ্ছি যে তার একটি সেখানে রয়েছে, সেখানেও কিন্তু এরকমভাবে আগুন সেখানে কিন্তু জ্বলছে এবং পাশেই কিন্তু এখানে কাজ হচ্ছিল এবং আশপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেইখানেকার কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে বলে অন্তত এমনটাই জেলা প্রশাসন সূত্রে আমরা খবর পাচ্ছি এবং যুদ্ধকালীন তৎপরতাতে কিন্তু সেই আগুন নেভানোর কাজ চলছে। কিন্তু এই আগুন কিভাবে লাগলো তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না। পরবর্তীকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ এই সম্পর্কে কি বিবৃতি দেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। হলদিয়া থেকে ক্যামেরায় মানস জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। বিধ্বংসী আগুনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে 12টিরও বেশি দমকলের ইঞ্জিন কাজ করছে। ফোম এবং জলের মাধ্যমে এই আগুন নেভানোর চেষ্টা করছে। আর এই নিয়ে স্থানীয়রা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। পেট্রোকেমিক্যালসের যে ন্যাপথার লাইন লিক করে অগ্নিসংযোগ ঘটে। গোটা এলাকা তখন জ্বলে গেছিল মাঝরাত্রে। ভোরের দিকে ফায়ার গাড়ি এবং পুলিশ এসে দমকল এসে আগুনে অনেকে হসপিটালাইজ, অনেকে পুরো একদম শরীর পুরো গা পা একদম জ্বলে গেছে মাঝরাত্রে। বুঝতে পারেনি তো আগুন পুরো একদম পুরো স্প্রেড করে একদম সারা রাত্রি এরকম তাণ্ডব চলছে। এই ন্যাপথার লাইনে ঘরে ঘরে আগুন জ্বলে গেছে। রাত্রি 12টা থেকে আমরা জানতে পারি এখানে মানে পাইপ লাইনে লিকেজ হয়ে এরকমই সব ছড়াচ্ছে গ্যাস। যখন জানানো হয় এরা বলছে জাহাজ যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ বন্ধ করানো যাবে না, আপনারা সাইড দিন। আমরা তো সাইডে ছিল, হঠাৎ করে রাত্রি হলে পুরো এলাকাটা আগুন ধরে গেছে। আমরা ঘরে ছিলাম, দৌড়ে যেরকম পাচ্ছি বাঁচছি, তবু 10-12 জন জ্বলে গেছে। ভোর 4:30 নাগাদ এই আগুন লাগে এবং তারপর তা বিধ্বংসী আকার ধারণ করে এবং পুলিশ সূত্রে যেমনটা খবর 12টারও বেশি ইঞ্জিন এই মুহূর্তে, দমকলের ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং আগুন নেভানোর চেষ্টা করছে। জল এবং ফোমের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং যেই সময়ে এই ঘটনা ঘটে, যেখানে এই দুর্ঘটনাটি ঘটে তার 300 থেকে 400 মিটারের মধ্যে যে এলাকা রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ন্যাপথার পাইপলাইনে অগ্নিকাণ্ডে বিবৃতি হলদিয়া পেট্রোকেমিক্যালসের কর্তৃপক্ষের। হলদিয়া প্ল্যান্টে অগ্নিকাণ্ডের প্রাথমিকভাবে খতিয়ে দেখা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ড সে বিষয়ে এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। কর্মীদের নিরাপত্তাই অগ্রাধিকার, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে। আপনারা জানেন ভোর 4:30 নাগাদ এই আগুন লাগে এবং একটু আগেই গোটা বিষয়টা আপনাদের দেখাচ্ছিলাম। একেবারে বিধ্বংসী আকার ধারণ করেছে এই আগুনটি এবং তার পাশাপাশি স্থানীয় সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে তারা বলছেন যে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তার পাশাপাশি তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাদের ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে, যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার থেকে যে 300 থেকে 400 মিটার তার মধ্যেও এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর আশেপাশে যে ঝুপড়িগুলি রয়েছে সেগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানকার মানুষ আহত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে।
এ খবরে তো অবশ্যই আমাদের নজর থাকবে, তবে আপাতত নজর রাখছি পরের খবরে। তৃণমূল এখন ছন্ন ছাড়া। এ বলছে আমি আসল তৃণমূল, ও বলছে আমি। 21শে জুলাই নিয়েও শুরু হয়েছে দড়ি টানাটানি। আর এ নিয়ে সোমবার তৃণমূলকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। বলেন 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম থাকলে লড়ুন। আর এদিকে কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য রবিবার রাস্তায় যে মাপজোপ করেছেন, সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। 21শে জুলাই বহু বছর ধরে এই দিনটাতেই শহীদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের 21শে জুলাই অন্য মাত্রা নেয়। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান, সাজো সাজো রব, বিশাল মঞ্চ, প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ভোটে হারার পর সেই তৃণমূল এখন ছন্ন ছাড়া। এ বলছে আমি আসল তৃণমূল, ও বলছে আমি। এমনকি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস কর্মসূচি পালন করতে চেয়ে শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করে কালীঘাট তৃণমূলের সদস্যরা। এই প্রসঙ্গ টেনেই সোমবার তৃণমূলকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন, কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে, দম আছে, দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর 21শে জুলাইয়ে সভা ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। শহীদ তর্পণের মঞ্চ থেকে পাগলু ছবির গান গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেব। ব্রিগেডের লোকের যেন ভয় না দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে লোক আছে 2,31,00,000 ভোট আমরা পেয়েছি। কিন্তু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে, যেহেতু ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটেই শহীদ তর্পণ। এক বেলার জন্য অর্ধেক রাস্তা আমরা পারমিশন যদি দেয়, তাতে ওনাদের আপত্তি কি? আমরা একটু ফিতে টিতে দিয়ে মেপেছি। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটাই শহীদ দিবস হিসেবে পালিত হয়। কিন্তু এবারের 21শে জুলাই কি হবে? কংগ্রেস থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই। এদিকে কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতানেত্রীরা 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন, সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, এই মাপজোকের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। তারাতলা কাণ্ডে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি প্রসঙ্গে রবিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, কালীকে ধরলে হবে, কালী রাখার জন্য তো দুয়াতরা দরকার। সোমবার বিধানসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বললেন, পেন যদি ফিরহাদ হাকিম হয়, দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালীর সঙ্গে যদি পেনও যায়, তাহলে দোয়াতকেও যেতে হবে। আরে পেন যদি ফিরহাদ হাকিম হয়, তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালীর সঙ্গে যদি পেনও যায়, তাহলে দোয়াতকেও যেতে হবে। তারাতলায় গোডাউন ভেঙে ভয়ঙ্কর বিপর্যয়, মৃত্যু মিছিল। এই ঘটনায় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। এরপরকে এই আবহে রবিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু কালীকে ধরলে হবে, কালী রাখার জন্য দোয়াতটা তো দরকার। যে দোয়াতে কালী এতদিন ছিল, তাই তো, তার দোয়াতটাকেও নিয়ে আসুন। এই প্রসঙ্গ টেনেই সোমবার বিধানসভায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আরেকজন বলছেন, কালী তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন?
আরে পেন যদি ফিরহাদ হাকিম হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি, তাহলে কালীর সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকবো। শুক্রবারই সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন কালীচরণ যা করতেন তা পুরো টিম ওয়ার্ক, যেখানে অনুমোদন দেওয়া যাবে না সেখানে কালীচরণ অনুমোদন করিয়ে দিতেন। এরপর শনিবার কার্যত ডেডলাইন দিয়ে ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কুণাল ঘোষ। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। সোমবার বিধানসভায় এই প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, যাকে তোলার তুলেছি। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে দেখুন কার সই আছে, প্রাক্তন মহানাগরিকের। আমি সেই কারণে বলেছিলাম যে যদি দোষের হয় তো তাহলে আপনি অ্যারেস্ট করুন। এখন মূল প্রশ্ন হলো, কোন বড় মাথার দিকে কি এগোবে নতুন সরকার? উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এখন বিরোধীদের মধ্যেও দুভাগ, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। আর জানিয়ে সোমবার বিধানসভায় তৈরি হলো নাটকীয় পরিস্থিতি। ভোটাভুটির আগে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান ঋতব্রত তৃণমূলের সিংহভাগ বিধায়ক, তার মধ্যে কয়েকজন আবার দলছুট হয়ে যান। দ্বিতীয়ার্ধে আবার কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ উঠে গিয়ে বসেন ঋতব্রত তৃণমূলের বেঞ্চে। ছন্নছাড়া তৃণমূলের এই অবস্থা নিয়ে কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। তৃণমূল এখন দুই শিবিরে বিভক্ত, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল। কিন্তু শিবিরের মধ্যেও কি শিবির তৈরি হচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে? সোমবার বিধানসভায় যা দেখা গেল তার থেকেই উঠছে প্রশ্ন। সোমবার বিজেপি সরকারের দুটি বিল পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল পাশে ভোটাভুটি শুরু হতেই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করেন ঋতব্রত তৃণমূলের সিংহভাগ বিধায়ক, কিন্তু কয়েকজন দলছুট হয়ে যান। মাননীয় সদস্যরা নিজ নিজ আসনে বসুন, গেটটা বন্ধ করে দিন, এখন গেট খোলা যাবে না। যখন বেল বাজলো তখন কি করেছিলেন? তখনও তো আপনারা এই ডিসিশন নিতে পারতেন। এই অবস্থায় বিধানসভার ভেতরে নিজের নিজের আসনে বসে পড়েন ঋতব্রত তৃণমূল শিবিরের 7 জন বিধায়ক। তাদের কয়েকজনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে দেখা যায়। দেখুন, ওয়াকআউট একটা সব কিছু একটা প্ল্যান মাফিক হওয়া উচিত, যেটা আমাদের মধ্যে একটু মানে ভুলবশত যে কারণেই হয়েছে, এটা প্ল্যান মাফিক হয়নি। ঋতব্রতদার অফিসে আমরা বসবো আবার। এতে গেল প্রথমার্ধের কথা। বেলা গড়াতেই আর এক কাণ্ড। ঋতব্রত তৃণমূলের তরফে বক্তব্য রাখছিলেন গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানি। তখন আচমকা তার সামনের সারিতে দেখা গেল এই ছবি। কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ উঠে গিয়ে বসলেন ঋতব্রত তৃণমূলের বেঞ্চে। একই সারিতে তখন ফিরহাদ হাকিম, জাভেদ খান, কুণাল ঘোষ ও আখরুজ্জামান। তাদের কথাবার্তায় রীতিমতন বিরক্ত হন গোলাম রাব্বানি। প্লিজ প্লিজ, ওফো কুণাল দা প্লিজ। বিধানসভায় হই হট্টগোল শুরু হয়। এরপর ফের ফিরহাদ হাকিম, জাভেদ খানদের সঙ্গে আলোচনা শুরু করেন কুণাল ঘোষ। বক্তব্যের মধ্যে এই ছবি দেখে বিরক্তি প্রকাশ করেন গোলাম রাব্বানি। ওফো, কি ডিস্টার্ব করছো তুমি? এরপর ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূলের সংঘাতের ছবি ধরা পড়ে বিধানসভায়। শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তার জায়গায় কুণাল ঘোষ বলবেন বলে চিফ হুইপকে জানিয়েছিলেন তিনি, তারপরেও তারই নাম দেওয়া হয়েছে। যাকে নাম দেবো তাকে বলতে দিতে হবে, তার নাম করবার অধিকার কে দিয়েছে চিফ হুইপকে? স্যার আমি আপনাকে বলছি, কুণাল ঘোষ বলবেন আমার জায়গায়। আপনি এটা তো বলতে পারেন না, আপনার চিফ হুইপ যেটা লিস্ট দিয়েছে সেই অনুযায়ী চলবে। বিষয়টি মেটানোর চেষ্টা করেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। আমি অনুরোধ করব শোভন বাবু, এই বিষয়ে যা বলার আপনারা অপোজিশন চিফ হুইপের সাথে কথা বলে লিস্ট তৈরি করে জমা দেবেন। যেটা নিয়ম সেটা মেনেই আমি তার কাছে আগে আমার নাম দিয়েছি। আমি যে নামটা দিয়েছি সেটা কেটে বারবার কেন আমার নামটা বসানো হচ্ছে? ছন্নছাড়া তৃণমূলের এই অবস্থা নিয়ে কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। এর জন্য তো আপনারা খেসারত দিয়ে আজকে অপোজিশনে, তাও আবার শক্তপোক্ত অপোজিশন নয়,
কেউ বেরোচ্ছেন, কেউ জামা ধরে টানছেন, কেউ বলছেন আমি তৃণমূল, আরেকজন বলছেন না ওরা তো ল্যাম্প পোস্ট। তাই আজকে আপনাদের এই দশা। 2 মাস আগেও যে দলটা ক্ষমতায় ছিল আজ তাদের কার্যত দফা রফা অবস্থা। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।